সুপ্রভাত বন্ধুরা, আজ 13 এপ্রিল সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। এবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করা শুরু করল আমেরিকা। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অবরোধ শুরুর কথা ঘোষণা করেছেন। জানিয়েছেন, হরমুজে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা সকল জাহাজকে আটকে দেবে মার্কিন নৌসেনা। তিনি অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার জন্য বলেছেন মার্কিন নৌবাহিনীকে। পাকিস্তানে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ব্যর্থ হতেই তেহরানকে খোঁচা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে তারা যে অভিযান শুরু করেছিলেন তা সফল হয়েছে। সেই সঙ্গে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে পড়েছে তেহরান। পাকিস্তানে 21 ঘন্টার আলোচনা ব্যর্থ। শান্তির কোনো চুক্তি হলো না আমেরিকা এবং ইরানের মধ্যে। সমঝোতায় আসতে পারল না কোনো পক্ষ। রবিবার সকালে বৈঠক সম্বন্ধে এমনটাই জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। তিনি জানিয়ে দেন যে তার কাছে দুঃসংবাদ আছে, কারণ ইরান তাদের শর্ত মানেনি। যদিও তেহরান অন্যরকম দাবি করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, অভিযান এখনো শেষ হয়নি, কিন্তু এটা পরিষ্কার যে আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। ইরান আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল, আমাদের শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছিল। এখন আমরাই ওদের শ্বাসরুদ্ধ করে মারছি। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ শাসন, ইয়েমেনে হুথি এবং ইরাকের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মাধ্যমে ইরান আসলে ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে ফেলতে চেয়েছিল বলে দাবি করেন নেতানিয়াহু। তার কথায়, ওরা আমাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল, এখন নিজেরাই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। পোপ চতুর্দশ লিও যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সামরিক শক্তি কখনোই শান্তি বা স্বাধীনতা বয়ে আনতে পারে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও অন্যান্য নেতারা যখন ইরান ইসরায়েল যুদ্ধে ধর্মের দোহাই দিয়ে নিজেদের কর্মকাণ্ডকে সঠিক প্রমাণের চেষ্টা করছেন, পোপ তখন তা সরাসরি প্রত্যাখ্যান করলেন। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোপ লেখেন, ঈশ্বর কোনো সংঘাতকে আশীর্বাদ করেন না। যারা এই সময় তলোয়ার চালিয়েছে এবং আজ বোমা ফেলছে, যীশু খ্রিস্টের কোনো অনুসারী কখনোই তাদের পক্ষে থাকতে পারে না। পোপ আরও বলেন, সামরিক শক্তি শান্তি বা মুক্তি দিতে পারে না। শান্তি আসে কেবল মানুষের মধ্যে ধৈর্যশীল সহাবস্থান এবং সংলাপের মাধ্যমে। তবে তার এই পোস্টে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো নেতার নাম সরাসরি উল্লেখ করেননি। চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এমন দাবি করেছে বলে 3টি সূত্র ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি হাতে পাওয়া গোয়েন্দা তথ্য মূল্যায়ন নিয়ে জানাশোনা আছে এমন 3 ব্যক্তি সিএনএন-এর কাছে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স আগামী সপ্তাহে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, যার লক্ষ্য হল ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা ক্ষেত্রে এটি তার পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দোহাই দিয়ে নিজের দীর্ঘদিনের দুর্নীতি মামলার সাক্ষ্যদান স্থগিত করার আবেদন জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে এই মামলার কার্যক্রম আবার শুরু হওয়ার কথা ছিল। গত শুক্রবার নেতানিয়াহুর আইনজীবীরা আদালতে এই আবেদন জমা দেন। আসছি দেশের খবরে। বিহারের সরকারি কর্মচারীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার আর আগের মতো থাকবে না। রাজ্য সরকার সারা রাজ্যে বিহার সরকারি কর্মচারী আচরণবিধি 2026 কার্যকর করেছে। শনিবার বিহার গেজেটে এটি প্রকাশিত হওয়ার ফলে এখন থেকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর সোশ্যাল মিডিয়া কার্যকলাপের ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে। নতুন এই নিয়মের সবচেয়ে বড় প্রভাব হলো, নতুন সংশোধনী অনুযায়ী কোনো সরকারি কর্মচারী অনুমতি ছাড়া সরকারি নীতি উন্নয়ন পরিকল্পনা বা কোনো সরকারি আদেশের বিরুদ্ধে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সে প্রকাশ্যে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সিদ্ধান্তের ওপর ব্যক্তিগত মতামত প্রকাশ করা এখন নিষিদ্ধ। কর্মচারীরা ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমের
মাধ্যমে কোনো আদালত বা সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবেন না। কোনো কর্মচারী এই নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মকানুনের কঠোরতা থেকেই বোঝা যায় যে কর্মচারীরা নিজেদের প্রোফাইল ছবি নিজেরাই বেছে নিতে পারবেন না। গেজেট অনুযায়ী কোনো ধরনের প্রতীকী প্রতিবাদ, যেমন কালো ফিতা বা প্রতিবাদের প্রতীক, ব্যক্তিগত প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করা যাবে না। এছাড়াও নিজের প্রোফাইলে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের লোগো প্রদর্শন করা নিষিদ্ধ। সরকার স্পষ্ট করে দিয়েছে যে কর্মচারীদের অবশ্যই সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে এবং তাদের প্রোফাইলে কোনো রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করা যাবে না। যদি কোনো সরকারি কর্মচারীকে সরকার কর্তৃক কোনো নির্দিষ্ট প্রকল্প প্রচারের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়, তবে তাদের এই কাজকে নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে না। মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে এখন লোকসভা আসন 50% বৃদ্ধির প্রস্তাব করছে কেন্দ্র। 16 এপ্রিল থেকে 3 দিনের অধিবেশন ডাকা হয়েছে সংসদে। মহিলা সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েও তড়িঘড়ি লোকসভার আসন বৃদ্ধির প্রস্তাবে প্রশ্ন তুললেন সিপিআইএম সাংসদ জন ব্রিটাস। এর আগে সব অংশের সঙ্গে আলোচনা না করে তাড়াহুড়ো করে সংসদের অধিবেশন ডেকে সংবিধান সংশোধনী পাস করানোর প্রস্তাবে আপত্তি জানিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। রবিবার ব্রিটাস বলেছেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 সালে পেশ হয়েছিল সংসদে। সংসদ ও বিধানসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে আইনে। সিপিআইএম এই আইন প্রয়োগে দেরি নিয়ে প্রশ্ন তুলেছে আগেই। পাঠানো হয়েছিল প্রয়োজনীয় সংশোধনী। ব্রিটাস বলেছেন, নতুন প্রস্তাব অনুযায়ী লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে হবে 816। উত্তর ভারতের রাজ্যগুলিতে 200 আসন যোগ হবে, কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে যোগ হবে 65টির মতো আসন। তিনি বলেছেন, রাজনীতিতে সংখ্যা বিষয় হয়ে দাঁড়ায়, অনুপাত নয়। এই প্রস্তাব পাশ হলে যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য ব্যাহত হবে, দেশের বৈচিত্র্য ব্যাহত হবে। এই দুটি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রসঙ্গে পলিট ব্যুরো বলেছে, বিরোধীরা বারবার সর্বদলের বৈঠক এর দাবি জানালেও তা অগ্রাহ্য করা হয়। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মাঝে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রস্তাব আনা হয়েছে। তা অত্যন্ত আপত্তিকর এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। প্রখ্যাত কিংবদন্তি গায়িকা আশা ভোসলে প্রয়াত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রের খবর, আশা ভোসলে গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। 11 এপ্রিল রাতে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। আশা ভোসলের ছেলে আনন্দ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে আশা ভোসলের নাম অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করা হয়। তিনি 8 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে অবদান রেখেছেন। তিনি 12,000-এরও বেশি গান গেয়েছেন। তিনি জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং পদ্মবিভূষণের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাকে বিশ্বের অন্যতম সেরা রেকর্ড সৃষ্টিকারী শিল্পী হিসেবেও গণ্য করা হয়। ভোটাধিকার কোনো মৌলিক অধিকার নয়, তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কখনো নিরঙ্কুশ কোনো অধিকার নয়, বরং এগুলি একটি বিধিবদ্ধ অধিকার যা সংশ্লিষ্ট আইনের মাধ্যমে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রযোজ্য। রাজস্থানের এক সমবায় নির্বাচনের সংক্রান্ত মামলার প্রেক্ষিতে গত শুক্রবার বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার দুটি স্বতন্ত্র অধিকার। সাংবিধানিকভাবে নয়, বরং বিধিবদ্ধ কিছু বিধান দ্বারা এই অধিকারগুলি নিশ্চিত করা হয়। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, এই অধিকারগুলি নিরঙ্কুশ নয়, আইনে নির্ধারিত শর্তাবলীর আওতায় রয়েছে এই অধিকারগুলি। 2 বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটাধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দুটি কোনোটিও মৌলিক অধিকার নয় এবং তা আগে থেকেই সুপ্রতিষ্ঠিত। গুলি বোমাবাজির মতো হিংসাত্মক ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। 28 আসনের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভোটার 8.5 লক্ষের ওপর। ভোট পড়েছে 70%-এর ওপর। নির্বাচনে বিজেপি শরিক দলগুলোর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। বিশেষ করে তিপ্রামথা ও বিজেপির সংঘাত চলে দফায় দফায়, আহত বেশ কয়েকজন। সব মিলিয়ে বিজেপি শাসিত ত্রিপুরায় ভোটের মধ্যেও পড়ল হিংসার ছায়া।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর পড়ল ট্যাঙ্কার, অন্ধ্রে ভয়াবহ দুর্ঘটনায় মৃত আইনজীবী। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বি শ্রীনিবাস রাও। এদিন তিনি অমরাবতীতে বার কাউন্সিলের ভোট শেষে হায়দ্রাবাদে ফিরছিলেন। 4 চাকা গাড়িতে চালকের আসনে তিনি একাই ছিলেন। হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া হাইওয়েতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যাচ্ছে, ওই আইনজীবীর গাড়িটি কিসারা টোল প্লাজার কাছে আসতেই আচমকা একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির ওপরে পড়ে। এখন রাজ্যের খবর। বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জোরের জায়গা ব্যাখ্যা করে সাংবাদিকদের প্রশ্নে সেলিম বলেছেন, বামপন্থীদের ঐক্য প্রসারিত হয়েছে। বামপন্থী শক্তি পুনরুজ্জীবিত হয়ে ঝাঁপিয়েছে। বামফ্রন্টের শরিক ছিল না এমন বামপন্থী দল বা গোষ্ঠীগুলিও এবার একযোগে সামিল হয়েছে। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সিপিআইএমএল লিবারেশনের সঙ্গে এবার আসন সমঝোতা হয়েছে। সেলিম ঘটনাক্রম ব্যাখ্যা করে বলেছেন, 2023-এর পঞ্চায়েত নির্বাচন থেকে রাজ্যে বেনজির লুট এবং হিংসা হয়েছে। তার বিরুদ্ধে সংগ্রাম করেই শক্তি অর্জন করেছে বাম আন্দোলন। তিনি বলেছেন, মানুষের জীবনের সঙ্গে জড়িত বিষয় নিয়ে বিজেপিকে লড়াই করতে দেখা যায়নি একেবারে। অথচ রাজ্যের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা শোচনীয় অবস্থায় রয়েছে। সেলিমকে প্রশ্ন করা হয় রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণ নিয়ে। তিনি বলেছেন, বিজেপি এবং তৃণমূল দুই দলই নাটকবাজি, ঘৃণা প্রচার, বিভাজনের রাজনীতি চালাচ্ছে। মন্দির মসজিদ নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আমরা মানুষের মধ্যে প্রচার করছি যে এই খেলা দুদলই চালাচ্ছে আসল দাবিগুলিকে আড়াল করতে। ফলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। বাংলার পুনরুত্থানের জন্যই দরকার পুনরুজ্জীবিত বাম শক্তির। সোমবার অর্থাৎ আজ 13ই এপ্রিল থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে সোমবারই সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যে ফ্রিজ হয়ে গিয়েছে। বিবেচনাধীনদের মধ্যে অনেকের নাম বাদ গিয়েছে। ট্রাইব্যুনালের রায়ে তারা আবার বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পেলে কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট। ভোটের আগে সব রাজনৈতিক দলের ইস্তেহার প্রকাশিত হয়। এবার সিপিআইএমের ইস্তেহারে শিক্ষার বিষয়ে স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষাকে সমদৃষ্টিতে দেখা হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে রাজ্যে বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ করা হবে। স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব করা হবে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের মাধ্যমে বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ স্তরে শিক্ষাদানে গুরুত্ব আরোপ করা হবে। বিদ্যালয় এবং মাদ্রাসা এবং কলেজ স্তরে পর্যায়ক্রমে স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে। ইস্তেহারে বলা হয়েছে, বৃত্তিমূলক শিক্ষায় জোর দেওয়া হবে এবং বৃত্তি অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। অত্যন্ত জোরের সঙ্গেই বলা হয়েছে যে এসএসসি, পিএসসি, সিএসসি ও মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগ করা হবে এবং একইভাবে বিদ্যালয় সহ সমস্ত প্রতিষ্ঠানে স্বচ্ছ পদ্ধতিতে সব শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগ করা হবে। সিপিআইএমের ইস্তেহারে সব স্তরের পার্শ্ব শিক্ষক ও অস্থায়ী শিক্ষকদের ন্যায্য বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, এই ইস্তেহারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান মনস্কতা তৈরি করার ওপর জোর দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষায় সর্বক্ষেত্রে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত করা হবে। ইস্তেহারে শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সিপিআইএমের ইস্তেহারে উচ্চশিক্ষা পর্যাপ্ত গুরুত্ব পেয়েছে। শেষে খেলার খবর। স্বপ্নভঙ্গ আয়ুষের ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার, 1 পেশে জয় বিশ্বের 2 নম্বর চীনা খেলোয়াড়ের। রবিবার নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে ফাইনালে আউটসেটটির পক্ষে ম্যাচের ফল 8-21, 10-21। বুন্দেসলিগার ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে চলেছে। প্রথমবার পুরুষদের দলে দেখা যাবে মহিলা কোচ। বুন্দেসলিগার অন্যতম ক্লাব ইউনিয়ন বার্লিন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে মেরি লুইস এতাকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।